ওই শক্তিগুলোর তাদের সুযোগ আছে কিনা? তাদের তো রাজনীতিতে অনেকেই ইতিমধ্যেই এই গণহত্যার দায়ে তাদের বিচার হয়েছে, কেউ কেউ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, কেউ কেউ যারা আছেন এখন পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন। এবং ২৪-এর আপনি ৭১ থেকে ৫৪ বছর বাংলাদেশের রাজনীতিতে গণহত্যার সাথে যারা অভিযুক্ত তারা খুব বেশি আত্মপ্রতিষ্ঠা অর্জন করতে পেরেছে এখন পর্যন্ত এরকম আমরা দেখি নাই। এবং ২৪-এর গণহত্যার সাথে যারা দায়ী তারাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে অলরেডি প্রবেশ করেছেন এবং কারো কারো বিরুদ্ধে ইতিমধ্যে রায় হয়েছে, রায়ের প্রক্রিয়ার মধ্যে হয়েছে। আমি এদেরও বাংলাদেশের রাজনীতিতে এদেরকে পুনর্বাসন করার জন্য দেশি বিদেশি প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একেবারে নিকট অতীতে বাংলাদেশের রাজনীতি তাদের পুনর্বাসিত হওয়ার এই যে আকাঙ্ক্ষা যেটা তারা পোষণ করে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছেন, যেটাকে আপনি বলেছেন যে অনৈক্যের সুযোগ নিয়ে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছেন। আপনি চোরাগুপ্তা হামলা করতে পারেন, ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু প্রকাশ্যে জনসমর্থন আদায়ের মধ্য দিয়ে নিজেদের আত্মপ্রতিষ্ঠা ক্ষমতার বলয়ে ফিরিয়ে নিয়ে আসা, এইটা তাদের জন্য এই মুহূর্তে এটা সুদূর পরাহত। এই চিন্তা করে তারা এই মুহূর্তে কোনো ইতিবাচক ফলাফল অর্জন করতে পারবে বলে আমরা মনে করি না। ফলে যারা এই প্রচেষ্টাটা করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য, বা আমি সর্বশেষ আপনি যেটা আজকে শিরোনাম করেছেন যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সপক্ষ শক্তিগুলো যে এখন তাদের মধ্যে যে রাজনৈতিক অনৈক্য, এবং সেই অনৈক্যটা এমন একটা পর্যায়ে গেছে যে নির্বাচন যত সামনে আসবে এই অনৈক্যের বিভেদের প্রাচীর আরও কিন্তু পুরু হবে। তো এই সুযোগ নিয়ে ফেসিবাদীরা যে একটা অস্থিতিশীল করার চেষ্টা করেছে এটা তো খোদ আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, এবং গতকালও তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানেও বলেছেন। এর আগে আপনি উসমান হাদির আক্রমণের পর তিনি প্রধান উপদেষ্টা তার বাসভবনে যমুনাতে আমাদের ৩টি বড় রাজনৈতিক দলের যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতি তাদের প্রতিনিধিদের নিয়ে কিন্তু তিনি সাবধানবাণী উচ্চারণ করেছেন, এবং তারাও কিন্তু প্রধান উপদেষ্টা না, জাতির সামনেও কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, বা নির্বাচনকে গণতন্ত্রের উত্তরণের পথকে ব্যাহত করতে চায়, তারা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবেন। এটা কিন্তু জাতির সামনে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমি তো ইতিহাসের ছাত্র, পৃথিবীর ইতিহাসে অনেক গণ অভ্যুত্থান এবং বিপ্লবের ইতিহাস আমি পড়েছি এবং ছাত্রদেরও পড়াই। যে কোনো বিপ্লব এবং অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়, এটা কিন্তু ইতিহাসের একটা স্বাভাবিক রায়। কেননা যখন অভ্যুত্থানে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে তখন টার্গেট একটা শত্রু থাকে, কিন্তু যখন বিপ্লব সফল হয়ে যায় তখন প্রত্যেকের পলিটিক্যাল এজেন্ডা থাকে, তাদের রাজনৈতিক উচ্চবিলাস থাকে, ক্ষমতার দ্বন্দ্ব থাকে, ফলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এটা অস্বাভাবিক কিছু না, এবং পৃথিবীর ইতিহাসে আমরা সব জায়গায় দেখেছি। আর বাংলাদেশের আজকের যে বাস্তবতাটা হয়েছে যে মানুষ মনে করেছিল যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বন্দোবস্তের দিকে যাব, কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে আমরা তো পুরনো পথেই হাঁটছি, এবং পুরনো পথেই হাঁটছি, এবং এই পুরনো পথে হাঁটার ফলে মানুষের কাছে এই পুরো দৃশ্যটাই একটা অস্বাভাবিক মনে হচ্ছে। যে দৃশ্য আমরা এত কিছু করলাম তারপরেও তো একই জায়গার মধ্যে আছি, একই পথে হাঁটছি, এই জন্য কিন্তু মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে। আর আরেকটা জিনিস হলো যে আপনি যখন ভাইয়ে ভাইয়ে যখন গৃহবিবাদ হয় তখন তৃতীয় শক্তি সেখানে সুযোগ নেয়। এখন বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি আপনি বলতে পারেন যে ফ্যাসিস্ট পতিত সরকার যারা গেছে, এরা একটা তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। অন্যদের লড়াইটাকে বা এই গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই সপক্ষ শক্তি তাদের এই দুর্বলতাটার সুযোগ নিয়ে বা তাদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে তারা এটা করছেন। এবং আপনি দেখেন এই গত ৬ মাস ৮ মাস ধরে কিন্তু বিভিন্ন পর্যায় থেকে এটাকে বলা হচ্ছিল যে যারা গণ অভ্যুত্থানের শক্তি আছে, এবং আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু একাধিকবার বিভিন্ন পর্যায়ে বলেছেন যে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে যে কোনো মূল্যে একটা ঐক্য সংহতি থাকতে হবে। আমরাও মনে করি যে এটা পুরো ঐক্য সংহতি থাকা সম্ভব না, কারণ আপনি নির্বাচনে যখন যাচ্ছেন, যখন পরস্পর প্রতিযোগিতা করুক নির্বাচনে, হ্যাঁ প্রতিযোগিতা করছেন না, প্রতিযোগিতা করলে আপনি তো একই ভাষায় সবসময় কথা হবে তা না, কিন্তু আমাদের কাছে যেটা হলো রাজনীতির শিষ্টাচারটা আপনি ভঙ্গ করছেন কিনা। এখন বাংলাদেশে এই মুহূর্তে আমরা যেটাকে রাজনৈতিক শিষ্টাচার বলছি, সেই শিষ্টাচারটা ভেঙে আপনি অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি, এবং এই সুযোগটা আবার নেওয়ার চেষ্টা করেছে। আপনি যেটা বলেছেন যে আজকে কিন্তু খুব ভয়াবহ একটা ব্যাপার আছে আজকে বাংলাদেশের জন্য। আমাদের এই যে খেলার কুশীলভ শুধুমাত্র আমাদের দেশের অভ্যন্তরীণ শক্তি না, প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন যে এটা বৈদেশিক শক্তি
এবং বহিরাগত শক্তি তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে খেলতে চায়। বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশকে বাধাটা তারা দিতে চান। গত ১.৫ দশক ধরে বাংলাদেশকে যারা একেবারে সেমি করদ রাজ্য হিসেবে ব্যবহার করেছেন, তারা বাংলাদেশের এই পরিবর্তিত বাস্তবতায় তাদের যে স্বার্থে যেখানে আঘাত লেগেছে সেই স্বার্থ পুনরুদ্ধারের জন্য তারা নানা কৌশল গ্রহণ করবে তাই না। আজকে বাংলাদেশের নয়াদিল্লিতে যে আমাদের হাই কমিশনার আছে তাকে কিন্তু তলব করা হয়েছে, এবং এই তলবটা হলো ৩ দিন আগে আমাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে কিন্তু তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং সেই তলব করার কারণটা কি, যে এই কয়েকদিন ধরে সেইখানে আশ্রয়প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সেইখানে থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা অব্যাহত এবং নির্বাচন ব্যাহত করার জন্য তার নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে ক্রমাগত বক্তব্য প্রচার করছেন। এবং সর্বশেষ উসমান হাদির হত্যাকারীরাও আমরা শুনতে পাচ্ছি যে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে নিরাপদ আশ্রয় পেয়েছেন, আশ্রয় পেয়েছেন তারা। তো এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু ভারতীয় হাই কমিশনারকে এখানে তলব করা হয়েছিল, এবং বিশেষ করে সেখানে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে অব্যাহতভাবে তার নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছেন এবং এইখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সেই ব্যাপারে ভারত সরকারকে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং একই সাথে এই যারা দণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে প্রত্যর্পণের ব্যাপারেও বলেছেন। এইটার প্রতিক্রিয়া হিসাবে আজকে তারা নয়াদিল্লিতে আমাদের হাই কমিশনারকে ডেকেছেন এবং সেইখানে তারা বাংলাদেশে উগ্রপন্থার অভিযোগ এনেছেন। এবং আজকে ভারতের যে ভিসা সেন্টার সেটা নিরাপত্তার অজুহাত দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এইটাও দেখানোর চেষ্টা করছে যে ভারত বাংলাদেশে এখন যা হচ্ছে সেইখানে ভারতের এই ভিসা সেন্টার সেটাও থাকা নিরাপদ না। এবং আজকে জুলাই ঐক্যের একটা কর্মসূচি ছিল, ভারতীয় দূতাবাস ঘেরাও করার একটা কর্মসূচি ছিল। তো সব কিছু মিলিয়ে তারাও কিন্তু তাদের মিত্র যে রাজনৈতিক দল এবং সরকার তাদেরকে এখানে পুনর্বাসিত করার জন্য তাদের যে কৌশল, তাদের যে পন্থা সেটাও কিন্তু ব্যবহার করছেন। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো সামনের ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য যাচ্ছেন, তারা এই নির্বাচনটাকে একটা ফেয়ার প্লে কম্পিটিশনের মধ্যে নিয়ে যাবেন। এবং এই প্রধান উপদেষ্টার সাথে 3 দিন আগে তারা যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে সবার আগে বাংলাদেশ এবং এই দেশের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে, বা এইখানে তৃতীয় শক্তি যেন কোনো রকমের সুযোগ নিতে না পারে, বা ফেসিবাদের পুনরুত্থান যেন না হতে পারে, সেই ব্যাপারে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সেটা তারা কাজের মধ্য দিয়ে, তাদের কথার মধ্য দিয়ে সেটি প্রমাণ করবেন। এটি